সালামু আলাইকুম। জিম্বাবুয়ের সাথে ১৪২ রান তাড়া করতে পারবে না বাংলাদেশ, এটা আসলে ভাবাই যায় না। অথচ এই টিমটাই কিন্তু কিছুদিন আগে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো বড় দলকে ঘরের মাঠে কিন্তু সিরিজ ব্যবধানে হারিয়ে দিয়েছে। কিন্তু জিম্বাবুয়ের সাথে প্রথম ওয়ানডেতে কিন্তু ১৪২ রানের টার্গেটে বাংলাদেশ এখানে হচ্ছে ২৫ রানে হেরে গেল, যেখানে আরো কিন্তু ১০১ বল বাকি ছিল। মাত্র ৩৩ ওভার ১ বলে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে গেল। এটা আমাদের ক্রিকেটের জন্য আসলে বিশাল এক লজ্জা। এমন জঘন্য ব্যাটিং আসলে এক্সপ্লেন করাটা খুবই মুশকিল। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো বা ৩০০ সাড়ে ৩০০ রান তাড়া করতেছিল। মানতেছি যে পিচটা কিন্তু একটু পেস এবং বাউন্স ছিল এবং জিম্বাবুয়ের পেসাররা কিন্তু সবাই লম্বা, এই জন্য কিন্তু তারা এক্সট্রা সুবিধা পাচ্ছিল পিচ থেকে, কিন্তু আনপ্লেয়েবল ছিল না কখনোই। ১৪২ রান আসলে মিরপুরের ধান খেতেও কত বা যে কোনো বাজে পিচই হোক, এটা আসলে যে কোনো দিন যে কোনো দলেরই আমার কাছে মনে হয় যে বর্তমানে আধুনিক ওয়ানডেতে করা উচিত। বাংলাদেশ কিন্তু যেখানে হচ্ছে প্রায় ৩-এরও কম কিন্তু তাদের রান লাগতো ওভার প্রতি, সেটা কিন্তু করতে গিয়ে তারা প্রথমে কিন্তু বাজে ব্যাটিং করে, যেখানে শান্ত একই সাথে কিন্তু সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম কিন্তু খুব দ্রুতই ফিরে যায়, চাপে পড়ে যায় বাংলাদেশ। এখানে হচ্ছে তানজিদ তামিম মোজারাবানিকে মারতে গিয়ে আউট হয়ে যান, বাউন্ডারি লাইনে দারুণ এক ক্যাচ ধরেন। এখানে তানজিদ তামিম খুব একটা দোষ দেওয়া যাবে না। পরবর্তীতে এখানে হচ্ছে শান্ত এবং সৌম্য সরকার যে দুইটা বল আউট হলেন, এটা আসলে মনে হলো যে তারা আসলে উইকেটটা এখানে বিলিয়ে দিয়ে আসলেন। অফ স্টাম্পের বাইরের বল, এখানে রানের যেহেতু পেশার নাই, এটা আসলে একটা ছেলে মানুষ ছাড়া কিছুই না। এরপরে তাহিদ হৃদয় এবং একই সাথে এখানে হচ্ছে তাহিদ হৃদয় দারুণ একটা পার্টনারশিপ কিন্তু গড়ে তোলে নুরুল হাসান সোহানের সাথে। তো পার্টনারশিপে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা আর্লি এখানে হচ্ছে উইকেট পড়ার পরও জিততে চলেছে, কিন্তু এখানে তাহিদ হৃদয় কিন্তু অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে আউট হয়ে গেলেন। এরপরে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিন্তু ৪ বছর পর ফিরেছিল, তিনিও কিন্তু খুব দ্রুত এখানে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সিও তিনি একদমই বাজে করেছেন, পাশাপাশি তার ব্যাটিংটাও কিন্তু দৃষ্টিগত অনেকদিন থেকে কিন্তু তিনি ব্যাটে ওইভাবে রান পাচ্ছেন না। ২৬ ওভারে কিন্তু তখন দলের প্রয়োজন হতো মাত্র ৫৩ রান। তখন আসলে দেখে শুনে খেলা দরকার ছিল। অফ স্টাম্পের বাইরের বল খামাখা মারতে গিয়ে মেহেদী হাসান মিরাজ কিন্তু আউট হয়ে গেলেন। এরপরে কিন্তু আমাদের আসলে রিকগনাইজ কোনো ব্যাটসম্যান ছিল না। রেজাল্ট যা হবার তাই, বাংলাদেশ কিন্তু আসলে পজিশনে পরবর্তীতে হেরে যায়। যেটা বলছিলাম, মিরাজ কিন্তু এর আগে ক্যাপ্টেন্সিতে ব্লান্ডার করেছে। ৭০ রান ৮ উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু এখানে দেখেছি যে মিরাজ নিজে এসে বোলিং করেন এবং একই সাথে রিশাদকে বোলিং করান। ফলে কিন্তু ৬৩ রানে একটা পার্টনারশিপ হয়ে যায় এনগারাবা এবং হচ্ছে নাইওয়ার্মির মধ্যে। আহ, এই পার্টনারশিপটা আসলে কি ভেবেছিল ম্যাচ উইনিং পার্টনারশিপ হবে। ওইখানে মুস্তাফিজ এবং তাসকিনকে দিয়ে যদি অল আউট এখানে হচ্ছে অ্যাটাকে বাংলাদেশ যেত, সেক্ষেত্রে ১০০-র আগে কিন্তু জিম্বাবুয়ে অল আউট হতে পারতো। এটা আসলে এক্সকিউজ দিয়ে আহ, দেওয়াটা ঠিক হবে না, কারণ বাংলাদেশ যে বাজে ব্যাটিং করেছে, বাংলাদেশ আসলে হারটাই প্রাপ্য ছিল। অবশ্যই নাহিদ রানাকে প্রতি বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারল না। নাহিদ রানা ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবং ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল যে কোনো ম্যাচে। ১০ ওভারে ২টা মেডে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। এই বছরই কিন্তু ৩ বার 5 পেয়ে গেলেন পাকিস্তান, নিউজিল্যান্ডের পরে কিন্তু এখানে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষেও ৬ উইকেট তুলে নিলেন। নাহিদ রানার বল এক একটা মনে হচ্ছিল আগুনের গোলা, আসলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কিছুই করার ছিল না। এখানে হচ্ছে ব্রডকাস্টিং এ এখানে স্পিড গান শো করতেছিল না, করলে হয়তো ১৫০-৫২-তে অনেক কি বল করেছেন, সেটা কিন্তু তার বলগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু নাহিদ রানা আসলে এই পারফরমেন্স করেও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেনি শুধুমাত্র আমাদের ব্যাটসম্যানদের কারণে। ব্যাটসম্যানরা আসলে টেস্টে ২.৫ দিনে আমরা হেরে গেলাম, তারপরে প্রথম ওয়ানডেতে এত বাজে পারফরমেন্স করলাম। আসলে কেন এরকম হইতেছে, এর উত্তর আসলে টিম ম্যানেজমেন্ট যদি না দেয় তাহলে কার কাছ থেকে কিন্তু আমরা জানবো। দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ এখানে হেরে গেলে অনেক বছর পর কিন্তু জিম্বাবুয়ের সাথে আমরা সিরিজ হেরে যাব। এরকম বাজে ব্যাটিং থেকে না বেরোতে পারলে বাংলাদেশের কিন্তু ওয়ানডে সিরিজটাও খোয়াতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে।